পাকিস্তান আজকে টার্গেট করেছে, তাদের টার্গেট পাকিস্তান নয়, ভারতের টার্গেট ইসলাম, ভারতের টার্গেট মুসলমান। সুতরাং আগামীতে বাংলাদেশে হামলা হবে না এটা বলা যাবে না। পাকিস্তানের পরে ঢাকা যে টার্গেট হবে না, বাংলাদেশ যে টার্গেট হবে না, এটা বলার কোনো সুযোগ নেই। সুতরাং রাসূল হাদিসের মধ্যে এটা বলেছেন যে গাজওয়া হিন্দ সম্পর্কে পরিষ্কার ভাবে বলেছেন যে সুনানে আবু দাউদ শরীফ, নাসাই শরীফের মধ্যে এসেছেন যে গাজওয়া হিন্দ, হিন্দুস্তানে যুদ্ধ হবে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে। বাসভবন যমুনার সামনে প্রথমে মাত্র কয়েকজন ছাত্রদেরকে নিয়ে প্রশাসনের ব্যারিকেড ভেঙে তিনি রাজপথে নেমেছেন, রাস্তায় শুয়ে পড়েছেন, অবস্থান গ্রহণ করেছেন, এবং যার ফলশ্রুতিতে ধীরে ধীরে আমরা লক্ষ্য জনতার সেই জনস্রোত কিন্তু শাহবাগে দেখতে পাচ্ছি। এবং এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, গতকালকে হাসনাদের নেতৃত্বে ছাত্র জনতা যখন রাজপথের অবস্থান নিয়েছিলেন, বিশেষ করে আলেম সমাজের নেতৃত্বে ইসলামী যত দল রয়েছে, হেফাজত ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো কিন্তু সর্বপ্রথম এই হাসনাতদের কাতারে এসে দাঁড়িয়েছেন। গতকালকে রাতেই তারা রাজপথে নেমেছেন। বিশেষ করে হেফাজত ইসলাম, চরমোনাই ভাইরা গিয়েছেন, তাদেরকে সহমত জানিয়েছেন। আজকে সকালবেলা ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা ভাইয়ের নেতৃত্বে তারা গিয়েছেন। জামাত ইসলামের আমাদের প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মী সেখানে গিয়েছেন। এবং তারপরে আমরা দেখেছি আজকে সারাদিনে, বিশেষ করে জুমার নামাজের পরে বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী দল রাজপথে নেমে এই আওয়ামী জাহিলিয়াতদেরকে, ফ্যাসিস্টদের নিষিদ্ধের ব্যাপারে সবাই ঐকমত হয়েছেন। একই রকম জুলাই অভ্যুত্থানেও কিন্তু ইসলামপন্থীরা রাজপথে ছিল। আজকে কিছুক্ষণ আগে আমি দেখেছি বাংলাদেশের একজন অভিজ্ঞ আলেম শায়েখ মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ এই বৃদ্ধ বয়সে অসুস্থ শরীর নিয়ে তিনি হাতে পতাকা নিয়ে শাহবাগের চত্বরে ছাত্র জনতার কাতারে নামিয়ে এসেছেন। এই আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্টদের নিষিদ্ধের ব্যাপারে তিনি এই বৃদ্ধ বয়সেও স্লোগান তুলেছেন। আমরা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ হুজুরকে সেলুট দেই, ধন্যবাদ দেই, এবং তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন। এই যে বৃদ্ধ বয়সেও যুবকদের মতো তিনি যে রাজপথে নেমে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন, সুতরাং তিনিও স্লোগান দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশের প্রত্যেকটা আলেম সমাজ, ইসলামী দলগুলো এই অভ্যুত্থানের সাথে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, ছাত্র জনতার পাশে রয়েছেন। কিন্তু আজকে মনে দুঃখ লাগে, অভ্যুত্থানের পরেই কিছু কিছু সেকুলার, কিছু কিছু ইসলাম বিদ্বেষীরা ইসলামপন্থীদেরকে এখান থেকে কিন্তু এই যে 24-এর গণ অভ্যুত্থানের যে বিজয়, এখান থেকে ইসলামপন্থীদের কোনো ক্রেডিট নেই বা তাদের কোনো এখানে উপস্থিতি ছিল না, এটা অনেকে বলার চেষ্টা করেছেন। এটা সম্পূর্ণ ভুল। 24-এর অভ্যুত্থানের স্পিড ছিলেন জালেমের জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের আপামর সমস্ত জনতার, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ঐকমত্যের ভিত্তিতে, ইসলামপন্থীদের গণজোয়ারের ভিত্তিতে সকল দলমত নির্বিশেষে জালেমের জুলুমের বিরুদ্ধে একটা স্পিড। সুতরাং আলেম সমাজকে এখান থেকে যদি আলাদা করতে চান, এটা সবচাইতে বড় ভুল হবে। বরং ওই স্বৈরাচার আওয়ামী লীগের জালেমের জুলুমের বিরুদ্ধে আলেমদের যে অবস্থান ছিল আজকের এই আজকের ঘটনা প্রমাণ করেছেন। সুতরাং আমি মনে করি এই যে আলেমদের অবস্থান রয়েছেন, এটাকে একেবারে বাদ দেওয়া, আলাদা করার কোনো সুযোগ নেই। আমি জামান ভাইয়ের একটি কথায় এখানে 1 মিনিট আমি কথা বলতে চাই। ভাই বললেন যে আজকে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, প্রথমে তিনি বললেন যে বহির্বিশ্বের একটা চাপ আসতে পারে। আমি পরিষ্কার করে বলি, বহির্বিশ্ব কি চাপ দেবেন? গত 16 বছর যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ চুরি করে, ভোট চুরি করে ক্ষমতায় ছিল, পুরো পৃথিবী জানে, সবার কাছে পরিষ্কার। ইউরোপীয় ইউনিয়ন বারবার এসেছেন, একটা ব্রিফিং দিয়েছেন। ওই যে আপনার আমেরিকার হোয়াইট হাউস থেকে বারবার তারা বিবৃতি দিয়েছেন, এর বাইরে তারা কি পদক্ষেপ নিতে পেরেছেন বাংলাদেশ সম্পর্কে? সুতরাং বহির্বিশ্বের কোনো চাপ, এগুলো কোনো বিশ্বাসযোগ্য বিষয় নয়। বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে কিনা, ফ্যাসিস্ট নিষিদ্ধ হবে কিনা, এটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। এটা আমাদের জাতীয় ইস্যু। 18 কোটি জনগণ আওয়ামী লীগকে 5 আগস্টে যে লাল কার্ড দেখে দেশ থেকে বিতাড়িত করেছেন। সুতরাং জনগণের সিদ্ধান্ত আওয়ামী লীগের ক্ষেত্রে সবচেয়ে বড় সিদ্ধান্ত। বহির্বিশ্বের কে কি ভাবলো ওগুলো দেখার টাইম নেই, আর তাদের শক্তি কি, এটা আমরা গত 16 বছরে দেখেছি। 2 নম্বর ভাইয়ের একটি কথা বলেছেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক রয়েছেন 2 কোটি ভোট। আমি ভাইকে প্রশ্ন করতে চাই, এটা শুধু জামান ভাই না, এর আগে আমি বিভিন্ন টক শোতে এসেছি, আওয়ামী লীগের পক্ষে সুপারিশ করতে অনেকেই কথাটা বলেন। আমি জানতে চাই আসলে 2 কোটি ভোটার কোথায়? 5 আগস্টে যখন গণবিপ্লব হলো, এই 2 কোটি ভোটার কোথায় ছিলেন? আওয়ামী লীগের সমর্থকরা কোথায় ছিল?
কই আমরা তো তাদেরকে রাজপথে দেখিনি। বিশেষ করে 4ই আগস্টে আওয়ামী লীগ কিন্তু সর্বশেষ মরণ কামড় দিয়েছিল। তারা প্রমাণ করতে চেয়েছিল এই ছাত্র জনতার বিরুদ্ধে আওয়ামী লীগকে মাঠে নামিয়ে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করে তারা চেয়েছিল টিকে থাকবে। 4ই আগস্টে স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী লীগ বুঝতে পেরেছে তাদের পক্ষে কেউ নেই। সারা বাংলাদেশে গুটি কয়েক সন্ত্রাসী রাজপথে নেমে গুলি করেছিল, জনগণ তাদের পক্ষে ছিল না। সুতরাং 2 কোটি ভোটার রয়েছে, এখনো 2 কোটি লোক আওয়ামী লীগকে সমর্থন করে, এটা আমি বিশ্বাস করি না। এটা হাস্যকর মন্তব্য, এটা কখনো বিশ্বাসযোগ্য বক্তব্য হতে পারে না। আসলে ভোট ব্যাংক আমরা কিভাবে বুঝবো? গত 16 বছর তো ভোটই হয়নি ভাই। আওয়ামী লীগকে যারা সমর্থন করে এরাও ভোট দিতে যায়নি। গুটি কয়েক কিছু সন্ত্রাসী ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স দখল করে তারা একজনে 400-500টা সিল মেরেছে, আওয়ামী লীগের লোকও ভোট দিতে যায়নি। সুতরাং 2 কোটি ভোটার আওয়ামী লীগের আছে, আর আবারও তারা আওয়ামী লীগকে ভোট দেবে, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। এটা জাতি বিশ্বাস করে না। এগুলো টাল বাহানা, এগুলো ভুল বোঝানো, আর জনগণকে যাবে না। তার কারণ এই বাংলাদেশের যদি ভোট ব্যাংক বলেন, এক সময় তো জাসদ বাসদ বামপন্থীদের স্বাধীনতার যুদ্ধের পরে ভালো অবস্থান ছিল, সেই ভোট ব্যাংক আজকে কোথায়? জাতীয় পার্টি তো ক্ষমতা গ্রহণ করে 10 বছর দেশ চালাইছে, তারাও নির্বাচন করে ক্ষমতা এসেছিল, আজকে জাতীয় পার্টির ভোট ব্যাংক কোথায়? তাহলে ভোট ব্যাংক তো এটা ঐশী কোনো বিধান না, দলিলে লেখা না যে এটা যা লেখা আছে তাই থাকবে। ভোট ব্যাংক আগে থাকলেও আমি বিশ্বাস করি বর্তমানে আওয়ামী লীগের কোনো ভোট নেই। আমি চ্যালেঞ্জ করে আমার বিশ্বাস থেকে বলি, এখন রিয়েল ভোট হলে 10 লাখ ভোটও আওয়ামী লীগ পাবে না, এটা আমার বিশ্বাস। সুতরাং আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে, তাদের নিষিদ্ধ করা যাবে না। এই ভোটার গুলো কোথায় যাবে? এগুলো বক্তব্য জাতি কখনো আশা করে না এবং এটা মেনেও নেবে না বলে আমি বিশ্বাস করি। যদি ভোট ব্যাংকের কথাই হয়, সব দলকে বাদ রেখে গত 16 বছর আওয়ামী লীগ নির্বাচন করেছে, তখন জামাত বিএনপির লোকজন ভোট দিতে যায়নি। কোথায় সেই ভোট ব্যাংক ছিল? ভোট ব্যাংকের গল্প, নিজেরা ভোট দিয়ে ক্ষমতায় ছিল। সুতরাং ভোট ব্যাংকের সমস্ত গল্প বলে কোনো লাভ নেই। জাতি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, সুতরাং তাদের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আরেকটি কথা আমার বারবার মনে হয়, আজকে গত 16 বছরে আওয়ামী লীগ টিকে থাকার জন্য সবচাইতে বেশি সহযোগিতা করেছে জাতীয় পার্টির নামে জাতীয় বেঈমানেরা। এই জাতীয় পার্টির জাতীয় বেঈমানেরা এখনো কিভাবে রাস্তায় ওপেনে ঘুরে বেড়ায়, এই জেএম কাদের আর তাদের যত নেতা খেতা আছে, এদের তো উচিত ছিল 5ই আগস্টে এদেরকেও জেলে বন্দি করা, এদেরকে শাস্তির আওতায় যদি এই জাতীয় বেঈমান মুনাফিক জাতীয় পার্টিরা তাদের সমর্থন না করতো। এই জেএম কাদের ভারতে গিয়ে নির্বাচনের আগে ঘুরে এসে সাংবাদিকেরা প্রশ্ন করেছিল ভারতে কি আলোচনা হলো, জেএম কাদের বলেছিল ভারতে যে আলোচনা হয়েছিল ওটা বলা যাবে না। আজকে ভারতের রেসিপি নিয়ে আওয়ামী লীগকে সমর্থন করে যে জাতীয় বেঈমান জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল, আমি মনে করি এদের বাইরে থাকার কোনো সুযোগ নেই। এরাও গণহত্যার দায় এড়াতে পারে না, স্বৈরাচার ফ্যাসিস্টের দায় এড়াতে পারে না, এদেরকেও মামলা দিয়ে জেলে বন্দি করে গণহত্যার দায়ে এই জাতীয় পার্টির বেঈমানদের বিচার করা দরকার। আজকে তারা ওপেনে লাখে সর্ষের তেল দিয়ে ঘুরে বেড়ায় আর মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে বক্তব্য দেয়। সুতরাং আমি মনে করি এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। সর্বশেষ একটি কথা বলে শেষ করব, বারবার যে বিষয়টি বলছিলেন ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে, আমি মনে করি আসলে ভারত পাকিস্তান যুদ্ধ আসলে শুরু হয় নাই, যুদ্ধ চলে নাই, পরিকল্পিতভাবে ভারত পাকিস্তান যুদ্ধটা শুরু করা হয়েছে এবং নরেন্দ্র মোদী এটা পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে এই যুদ্ধটা শুরু করেছেন। আমরা জানি প্রথমেই সেই জম্মু কাশ্মীরের যেখানে সন্ত্রাসী হামলার কথা বলা হয়েছিল, এটা সম্পূর্ণ সাজানো নাটক ছিল। আমরা জানি সাম্প্রতিক ভারতে ওয়াকফ আইন সংস্কার করে মুসলমানদের হাজারো মসজিদ মাদ্রাসা নরেন্দ্র মোদীর বিজেপির উগ্র হিন্দুত্ববাদী সরকার ধ্বংস করেছে। এই ইস্যুটাকে ধামা চাপা দেওয়ার জন্য পাকিস্তানের উপরে দায় চাপিয়ে একটা হামলা করে ভারত পাকিস্তান যুদ্ধের একটা খেলা চাপিয়ে উঠেছেন এবং ওই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্যই এই কাজটি করতেছেন। আর একটা কথাই জায়গায় আমি বাংলাদেশের কিছু সুশীলদেরকে বলি, যারা বারবার বলছেন আমরা যুদ্ধ চাই না শান্তি চাই, আরে ভাই আপনি শান্তি চাইলেই তো পাবেন না ভাইরে। পার্শ্ববর্তী যে ভারত, এরা তো শান্তি চায় না, তারা পাকিস্তানে পরিকল্পিত হামলা করে অশান্তি তৈরি করেছে। সুতরাং আগামীতে পাকিস্তানের পরে ঢাকা যে টার্গেট হবে না, বাংলাদেশ যে টার্গেট হবে না, এটা বলার কোনো সুযোগ নেই। সুতরাং রসুল হাদিসের মধ্যে এটা বলেছেন যে গাজওয়া হিন্দ সম্পর্কে পরিষ্কার ভাবে বলেছেন যে সুনানে আবু দাউদ শরীফ নাসাই শরীফের মধ্যে এসেছেন যে গাজওয়া হিন্দ হিন্দুস্তানে যুদ্ধ হবে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে। সুতরাং আমাদেরও সচেতন হওয়া উচিত। আমরা বাংলাদেশের নাগরিক, পাকিস্তান আজকে টার্গেট করেছে, তাদের টার্গেট পাকিস্তান নয়, ভারতের টার্গেট ইসলাম,
ভারতের টার্গেট মুসলমান, সুতরাং আগামীতে বাংলাদেশে হামলা হবে না এটা বলা যাবে না। সুতরাং বাংলাদেশ সরকারের উচিত হবে বাংলাদেশের যুবকদেরকে, নাগরিকদেরকে বাধ্যতামূলক যেন আমরা সামরিক প্রশিক্ষণ দিতে পারি। বিশেষ করে লালমনিরহাটে যে একটা সামরিক ঘাঁটি তৈরি করার কথা আমি শুনতে পাচ্ছি, আমি মনে করি এটাকে সক্রিয় করা উচিত। বিশেষ করে ভারতের যে চিকেন নেক নামে শিলিগুড়ি করিডোর রয়েছে, একটা কৌশলগত দুর্বলতা রয়েছে, এগুলোকে কাজে লাগিয়ে আমাদের দিক থেকে আমাদের প্রস্তুতি থাকা উচিত। আর লড়াই সংগ্রাম যদি হয়ে যায়, ইমান এবং বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই সংগ্রাম হবে, ইমানের বলে আমাদের বলিয়ান হতে হবে। আমরা পাকিস্তানের আমাদের প্রিয় ভাই যে কথাটি বলছিলেন, একটা মহিষী সাহসী একটা নারী পাইলট আয়েশা কুরাইশি, তিনি যেই সাহস দেখিয়ে সেই ভারতের যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছেন, ভূপাতিত করেছেন, আমরা সেই বোনের জন্য সেলুট দিয়ে দোয়া করি। আসলে বাংলাদেশের যারা নারী অধিকারের নামে নারী সংস্কার কমিশন গঠন করেছেন, কেমনে যারা জেনাবে বিচার করে পতিতাদের অধিকার দেওয়া যায়, এদের ব্যাপারে কথা বলে। আসলে পাকিস্তানের ব্যাপারে আমাদের প্রথম আলো, ডেইলি স্টার বলে তারা পিছিয়ে পড়েছে না। এই আয়েশা সিদ্দিকার কুরাইশির ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে পাকিস্তান পিছিয়ে নেই, তারা বেরিয়ে গেছে তাদের যোগ্যতার বলে। এই আয়েশা সিদ্দিকা ভারতের যুদ্ধ বিমানকে ভূমিপতিত করে ধ্বংস করে প্রমাণ করেছেন পাকিস্তানের মহিলারাও হেজাব করেও, ইসলাম মেনেও তাদের মেধা যোগ্যতা দিয়ে সামরিক ক্ষেত্রে অবদান রেখেছেন। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে আমরা যারা আছি 18 কোটি মুসলমান, ইমানের বলে বলিয়ান হই, আমরাও যুদ্ধ চাই না। তবে ভারত যদি জোর করে যুদ্ধ চাপিয়ে দেয়, আমরাও যদি ইমানের বলে বলিয়ান হয়ে এটার মোকাবেলা করতে পারি, এই প্রস্তুতি থাকে।